হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এগেইন টু ইউ টু ক্যান লার্ন ইংলিশ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো যথারীতি আমি চলে এসেছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর আজকের ভিডিও ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের জন্য আরেকটি নতুন টপিক নিয়ে। আর আমাদের টপিকটি হলো চেঞ্জিং সেন্টেন্সেস। তো তোমরা জানো যে ইতিপূর্বে আমি যে ভিডিও ক্লাসগুলো দিয়েছি সেখানে আমরা বিশেষত আলোচনা করেছি আর্টিকেলসের ইউজ নিয়ে এবং এছাড়াও কিছু স্পেশাল ফ্রেজেস বা ওয়ার্ডসের ব্যবহার নিয়ে, এবং সেগুলোর ক্লাস আমরা ধারাবাহিকভাবে চালাবো। তো এর মধ্যেও আমি ইনক্লুড করতে চাচ্ছি চেঞ্জিং সেন্টেন্সেসের উপরে ক্লাস, কারণ তোমরা অনেকেই ইতোমধ্যে অনুরোধ করেছো যে চেঞ্জিং সেন্টেন্সেসের উপরে ক্লাস নেওয়া শুরু করতে। তো তারই ধারাবাহিকতায় আমি ঢাকা বোর্ড 2019-এ যে কোশ্চেনটি এসেছিল সেটা সলভ করার মাধ্যম দিয়েই চেঞ্জিং সেন্টেন্সেসের উপরে ক্লাস নেওয়া শুরু করছি। তো কয়েকদিন আমরা প্রথমে প্রিভিয়াস বোর্ডগুলো একটু সলভ করব, তারপরে আমরা রুলসে চলে যাব, কারণ কয়েকটি বোর্ড যখন আমরা সলভ করব তাহলে আমাদের আইডিয়ার ভিতরে চলে আসবে যে আসলে কি কি বিষয় থাকে আমাদের চেঞ্জিং সেন্টেন্সেসের উপরে। তো 2019 সালের বিভিন্ন বোর্ডের যে কোশ্চেন্সগুলো এসেছে সেগুলো আগে ধারাবাহিকভাবে শেষ করব, তারপর আমরা রুলসে চলে যাব। তাহলে তোমাদের ভিতরে একটা আইডিয়া ক্রিয়েট হবে যে আসলে চেঞ্জিং সেন্টেন্সেসের উপরে কোন কোন টপিকগুলো থাকে এবং সেগুলো কোন লেভেলের থাকে, মানে তার হার্ড লেভেলটা কেমন। ওকে, তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঢাকা বোর্ড 2019। তো ইতোমধ্যে 24 সাল পর্যন্ত পরীক্ষা হয়ে গেছে, কিন্তু 24 সাল পর্যন্ত 2019-এর পর থেকে 2024 সাল পর্যন্ত কিন্তু চেঞ্জিং সেন্টেন্সেস তোমাদের ছিল না পরীক্ষার জন্য, কিন্তু এবার ইনক্লুড করা হয়েছে। তো আশা করি তোমরা এই টপিকটি খুবই মনোযোগের সহিত পড়বে, এবং এই টপিকটিতে ভালো করার জন্য বেশ কিছু টেকনিক রয়েছে, বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। ওকে, তা চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে আসলে আমাদের কোশ্চেনটি এইভাবে দেওয়া থাকে যে দেখো, একটা প্যাসেজ দেওয়া আছে, তারপরে প্যাসেজের মধ্যে কিছু সেন্টেন্সকে আন্ডারলাইন করে দেওয়া আছে, এবং যে সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে বলা হয়েছে আন্ডারলাইন করা আছে, দেখো সেই সেন্টেন্সের পাশে আমাদের ডিরেকশনটা দেওয়া আছে যে আমাদের কিসে চেঞ্জ করতে হবে। ওকে, তো এখানে কোশ্চেনে কি বলছে দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড চেঞ্জ দ্য আন্ডারলাইনড সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড অর ডাইরেক্টেড। ওকে, তো আমরা এখানে টোটাল পেয়েছি 5টি সেন্টেন্স, কারণ এখানে তোমাদের 5 মার্ক থাকে। দেখো এ, বি, সি, ডি অ্যান্ড ই। এখানে যে চেঞ্জগুলো করতে বলা হয়েছে সেগুলো দেখো এখানে পজিটিভ, মানে এটা ডিগ্রির চেঞ্জ। এখানে বলা হচ্ছে প্যাসিভ, তার মানে এটা ভয়েস চেঞ্জ। এটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড, এই দুটা হচ্ছে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে পরিবর্তন সেটা, এবং আরেকটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরিবর্তন। তো আমরা এই টোটাল এই 5টি সেন্টেন্সের মধ্যে আমরা কি কি পাচ্ছি? ভয়েস চেঞ্জ পাচ্ছি, ডিগ্রি পাচ্ছি, গঠন অনুসারে সেন্টেন্সের পরিবর্তন পাচ্ছি, এবং সাথে মিনিং অনুসারে সেন্টেন্সের পরিবর্তন পাচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি 4টি টপিক, যার উপরে আমাদের টোটাল 5টি সেন্টেন্সকে পরিবর্তন করতে হবে। তো চলো আমরা প্যাসেজটি পড়া শুরু করি এবং যে সেন্টেন্সগুলো পরিবর্তন করতে বলা হয়েছে সেগুলোকে আমরা পরিবর্তন করি। এখানে কি বলা হচ্ছে দেখো, ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ বায়েজিদ বোস্তামি। মানে তোমরা অবশ্যই বায়েজিদ বোস্তামির নাম শুনে থাকবে বা শুনেছ। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেইন্টস অফ ইসলাম। তাহলে আমাদের এখানে পরিবর্তন করতে বলছে কিসে? পজিটিভ ডিগ্রিতে। তোমরা জানো যে ডিগ্রিতে টোটাল 3 ধরনের স্টেপ রয়েছে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, আর একটি হচ্ছে সুপারলেটিভ। তাহলে প্রথমত আমাকে জানতে হবে এটা কোন রূপে দেওয়া আছে। এটা আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, এবং রুলস হচ্ছে ওয়ান অফ, এইটার মানে অনেকের মধ্যে অন্যতম। তাহলে এখানে যেটা দেওয়া হয়েছে এবং যে হিসাবে তাকে কম্পেয়ার করা হচ্ছে তিনি অনেকের মধ্যে একজন, এই অর্থে বোঝানো হচ্ছে, তাই না? তাহলে কখনো কখনো আমরা পেয়ে থাকি কি তিনি একমাত্র, যার কম বা বেশি আর নেই। আর একটা হচ্ছে কি তিনি অনেকের মধ্যে একজন, মানে তার মতো আরও অনেকেই আছে, তিনি তাদের মধ্যে একজন, এরকম একটা বিষয় আছে। কিন্তু তা তিনি হচ্ছেন কি, হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্টস অফ ইসলাম। তাহলে ইসলামের তিনি হচ্ছেন সবচেয়ে গ্রেটেস্ট সেন্টসদের মধ্যে অন্যতম। তাহলে এখানে পজিটিভ ডিগ্রিতে আমাদের করতে হবে। তাহলে পজিটিভ ডিগ্রি হচ্ছে কি, আমরা প্রথম যে রূপটা চেঞ্জ করি, তাই না? যে এই যে গ্রেটেস্ট আছে এর পজিটিভ ফর্ম হচ্ছে কি গ্রেট। তাহলে আমরা এটাকে কোন নিয়মে চেঞ্জ করব তা তো তোমরা অবশ্যই জানো। তাহলে ওয়ান অফ থাকলে আমরা প্রধানত পজিটিভ ডিগ্রিটাকে শুরু করি ভেরি ফিউ দিয়ে, মানে তার মতো আরও কিছু আছে, এই একটা সেন্স। আর যদি ওয়ান অফ না থাকে
মানে তিনি যদি একমাত্র ব্যক্তি হয়ে থাকেন তাহলে আমরা নো আদার দিয়ে শুরু করি, তাই না? তাহলে চলো আমরা সেন্টেন্সটিকে একটু চেঞ্জ করে ফেলি। তো আমি এখানে লিখছি, তোমরা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে। তাহলে পজিটিভ ডিগ্রির প্রথম যে শুরুটা হবে সেটা কেমন হবে? ভেরি ফিউ। ভেরি ফিউ এর পর আমরা বসাবো হচ্ছে সেই নাউনটাকে, যে নাউনটা এই যে সাবজেক্ট সেই সাবজেক্টের, মানে যে নাউন হিসাবে বা যে বিষয় হিসাবে এই সাবজেক্টকে কি করা হচ্ছে? কম্পেয়ার করা হচ্ছে। তাহলে হিকে আমরা কি হিসাবে কম্পেয়ার করছি? সেন্স হিসাবে। তাহলে আমরা ভেরি ফিউ এর পরে সেই নাউনটিকে বসাবো এবং নাউনের সাথে যদি কোনো ক্লজ থাকে বা কোনো ফ্রেজ থাকে পোস্ট মডিফায়ার হিসাবে, সেটাকেও আমরা এর সাথে যুক্ত করে দিব। তাহলে কি লিখবো দেখো? ভেরি সেন্টস অফ ইসলাম। তাহলে হলো কি দেখো, ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম, এটা হয়ে গেল কি আমাদের সাবজেক্ট। এরপর আমাদের নিয়ে আসতে হবে কি? ভার্ব। তাহলে এই সেন্টেন্সে ভার্ব কি আছে? ওয়াজ, হি এর জন্য, তাই না? কিন্তু এখন আমাদের সাবজেক্ট হয়ে গেছে ভেরি ফিউ সেন্টস। তাহলে সেন্টস যেহেতু আমাদের প্লুরাল ফর্ম, তাই ওয়াজের এইখানে আমাদের কি করতে হবে? ওয়ার লিখতে হবে। দেখো তাহলে ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম ওয়ার। এরপর আমরা জানি পজিটিভ ডিগ্রির যে অ্যাজেক্টিভটি থাকে সেই অ্যাজেক্টিভটার আমরা কি যুক্ত করি? অ্যাজ ডট ডট অ্যাজ বা সো ডট ডট অ্যাজ, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে অ্যাজেক্টিভটা বসাবো তার পূর্বে আমরা কি লিখবো? অ্যাজ, দেখো গ্রেট অ্যাজ, তাহলে মতো, কার মতো? এবার আমরা দিব হচ্ছে হি, তাই না? তাহলে ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ হি। তার মতো সেন্টস ইসলামের কমই আছে, মানে এমন যে নেই তা না, আছে কিন্তু কম। তো এই হলো আমাদের এই সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে কি বলা হচ্ছে দেখো? ওয়ান নাইট হি ওয়াজ লার্নিং হিজ লেসন্স, মানে তিনি একদিন রাতে তিনি পড়াশোনা করছিলেন আর কি, হ্যাঁ, বা পড়ছিলেন, তার লেসন তিনি প্রস্তুত করছিলেন। অ্যাট দ্য টাইম, ঠিক ওই সময়ে, হিজ মাদার আস্কড হিম ফর আ গ্লাস অফ ওয়াটার, তার মা তার কাছ থেকে এক গ্লাস পানি চাইল। এবং এটা কিসে রূপান্তর করতে হবে? প্যাসিভে করতে হবে। তার মানে আমরা জানি ভয়েস তো মেনলি তিন ধরনের হয়ে থাকে, মেনলি আমরা দুইভাবে বলি, তিনও হয়ে থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো আমরা কি কি পেতে পারি? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস অথবা কোয়াসি প্যাসিভ, তাই না? আমাদের যেহেতু অ্যাক্টিভ এবং প্যাসিভের ভিতরে থাকে তাহলে আমরা এই দুটো নিয়ে কথা বলি। তাহলে অবশ্যই যেহেতু প্যাসিভ করতে বলছে, আগের টি কিসে আছে? অ্যাক্টিভে আছে। তাহলে ভয়েস চেঞ্জ করার সময় আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে আমার যদি অ্যাক্টিভে দেওয়া থাকে এবং প্যাসিভে রূপান্তর করতে হয়, তাহলে অ্যাক্টিভের ক্ষেত্রে আমাকে তিনটা জিনিস ধরে নিতে হবে: সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। বাকি যেগুলো যেখানে থাকার সেখানে আমরা রেখে দিব। তাহলে এই সেন্টেন্সে দেখো অ্যাট দ্যাট টাইম, এটা হচ্ছে অ্যাডভার্ব, অতএব ওটা যেখানে থাকার সেখানেই থাকবে। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি? দেখো হিজ মাদার হচ্ছে সাবজেক্ট, আস্কড হচ্ছে ভার্ব, আর অবজেক্ট হচ্ছে হিম। তার মানে বাকি এবার যেগুলো আছে সেগুলো সেখানেই রেখে দিব, তাই না? তাহলে আমি প্রথমে কি লিখবো দেখো? অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে। এবার আমাদের প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার নিয়ম কি? প্রথমে আমরা জানি কি করতে হয়? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাই না? তাহলে হিমের সাবজেক্ট হচ্ছে কি? হি। তারপরে আমাদের একটা কাজ করতে হবে, টেন্সকে রিপ্রেজেন্ট করার জন্য একটা অতিরিক্ত বিভার্ব নিয়ে আসতে হবে। এই টেন্সটা হচ্ছে কি? পাস্ট টেন্স। যেহেতু পাস্ট টেন্স, পাস্ট টেন্সের বিভার্ব হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। তাহলে হি এর সাথে আমরা কি লাগাবো? ওয়াজ লাগাবো। তারপর যে মূল ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে এখানে মূল ভার্ব কি আছে? আস্কড, এটা পাস্ট টেন্সে আছে, আমাকে এখন পাস্ট পার্টিসিপল ফর্মে করে দিতে হবে। তাহলে এর পাস্ট পার্টিসিপল এবং পাস্ট ফর্ম যেহেতু একই, তাই আমরা এটাকে পাস্ট পার্টিসিপল রূপে বসালাম। তাহলে এখানে আছে পাস্ট ফর্ম আর এখানে আছে কি? পাস্ট পার্টিসিপল। তাহলে কি হলো? অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ আস্কড, তার কাছ থেকে চাওয়া হলো। কি চাওয়া হলো দেখো? ফর আ গ্লাস অফ ওয়াটার, এটা আমরা আগেও বসাতে পারি, পরে বসাতে পারি বাইয়ের, হ্যাঁ? তো আমরা আগেই বসাই, সেন্সটা শুনতে ভালো লাগবে। ফর আ গ্লাস অফ ওয়াটার, তাহলে হি ওয়াজ আস্কড ফর আ গ্লাস অফ ওয়াটার, মানে তার কাছ থেকে চাওয়া হলো এক গ্লাস পানি। কে চাইলো? তার পূর্বে আমরা অবশ্যই একটা বাই বসাবো এবং তারপর সাবজেক্ট বসাবো। কি লিখবো এই জায়গায়? বাই হিজ মাদার।
ওকে, তাহলে অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ আস্কড ফর আ গ্লাস অফ ওয়াটার বাই হিজ মাদার। তাহলে আমাদের প্যাসিভটা হয়ে গেল। তো আশা করি তোমরা ধরতে পেরেছো যে কিভাবে আমি পরিবর্তনটা করলাম। এখানে মুখস্থর কোনো বিষয় নেই, জাস্ট টেকনিক্যাল কিছু বিষয়কে আমরা যদি খেয়াল করি তাহলে অটোমেটিক এগুলোকে চেঞ্জ করা সহজ। ওকে, তা চলো এবার আমরা পরবর্তী সেন্টেন্সটি পড়ে নিই। তো পরের সেন্টেন্সটা কি বলছে দেখো, দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস সো হি ওয়েন্ট আউট টু ফেস ইট। যেহেতু বাড়িতে পানীয় কোনো জল ছিল না, এই জন্য সে বাইরে গেল কি করতে, টু ফেস ইট। ফেস ইট মানে কি, নিয়ে আসতে। ফেস ইট মানে গিয়ে নিয়ে আসা। তো আমরা বুঝতেই পারছি সে বাইরে গেল কেন এটা আনতে, কারণ বাসায় কোনো পানি ছিল না। আর সো দিয়ে বোঝাচ্ছে কারণ ফলাফল সম্পর্ক, মানে আগেরটা হচ্ছে কারণ, পরেরটা হচ্ছে ফলাফল। আর আমরা জানি কমপ্লেক্স করতে হলে কারণ ফলাফল সম্পর্কের ক্ষেত্রে আমরা কি কনজাংশন যুক্ত করি, যে সেন্টেন্সটা দ্বারা বা যে ক্লজ দ্বারা কারণ নির্দেশ করবে তার সাথে আমরা অ্যাজ, সিন্স বা বিকজ লাগাবো, আর যেটা দিয়ে ফলাফল নির্দেশ করবে সেটা মেইন ক্লজ হিসাবে আমরা সরাসরি বসিয়ে দিব। তো এখানে যেহেতু আমাদের কমপ্লেক্স করতে বলছে সেহেতু আমরা এই নিয়মেই বিষয়টাকে করব। তাহলে যে সেন্টেন্সটা দিয়ে কারণ বোঝাচ্ছে, কারণ কোনটা, দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস। তাহলে এই সেন্টেন্স বা এই ক্লজ দিয়ে আমাদের মেনলি কারণ নির্দেশ করছে। তাহলে তেমন কিছুই করতে হবে না, জাস্ট আমরা এখানে অ্যাজ যুক্ত করলাম, করার পর কি লিখব, দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার হাউস। তাহলে যেহেতু বাড়িতে পানীয় জল ছিল না, তাহলে এখানে সো তো থাকবে না, কারণ সোটা উঠে যাবে, কারণ এটা হচ্ছে কি আমাদের একটি কনজাংশন, তাই না? তাহলে সেটাকে আমরা উঠিয়ে দিলাম, দিয়ে আমাদের পরবর্তী যে ক্লজটি সেটাকে আমরা মেইন ক্লজ হিসাবে বসালাম। কি হবে সেটা দেখো, হি ওয়েন্ট আউট টু ফেচ ইট। তাহলে সে পানি আনতে বাইরে গেল। এই হচ্ছে আমাদের কমপ্লেক্সটি। খুবই সিম্পল হিসাব, জটিল করে ভাবার কিছু নেই, প্রতিনিয়ত প্র্যাকটিস করলে এগুলো আমাদের মাথায় কিন্তু চলে আসবে। ঠিক আছে, ওকে। তা চলো আমরা পরবর্তী সেন্টেন্সটি পড়ে ফেলি। কি বলছে দেখো এখানে ডিতে, হোয়েন হি কেম ব্যাক হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং। করতে হবে কি, কম্পাউন্ড। তো দেখো আগের সেন্টেন্সটি ছিল কি, সে কম্পাউন্ডে ছিল, করতে হয়েছে কমপ্লেক্স। এখন পরের ডি নম্বর সেন্টেন্সটি, এটাতে দেওয়া আছে কমপ্লেক্স, আমাকে করতে হবে কি, কম্পাউন্ড। আর এখানে আমাদের দুটা ক্লজ রয়েছে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সেটা হচ্ছে হোয়েন দিয়ে শুরু, এটা হচ্ছে টাইম ক্লজ। আর হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং, এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। তার মানে এটাকে যখন আমরা কম্পাউন্ড করব তখন আমরা বুঝতেই পারছি কাজ এবং পরবর্তী কাজের যদি কোনো ধারাবাহিকতা বোঝায় আমরা জাস্ট একটা অ্যান্ড দুটা সেন্টেন্সের মাঝে ইউজ করব। আর এই হোয়েনটা কি হবে, উঠে যাবে। তাহলে হোয়েনটা উঠিয়ে দিলাম, হি এর এইচটা বড় হাতে দিয়ে হি করে দিলাম, আর এইটা কমাটা উঠিয়ে দিয়ে আমি কি করবো, এখানে একটা অ্যান্ড লাগিয়ে দিব, তাহলে মোটামুটি হয়ে যাবে। এখন যদি মনে করো যে আমি এখানে একটা দেন লাগাবো, তাও হতে পারে কানেক্টর হিসাবে, শুনতে ভালো লাগবে। ওকে, তাহলে কি দাঁড়ালো দেখো, হি কেম ব্যাক, সে ফিরে আসলো, অ্যান্ড দেন, এবং তারপরে হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং। এখন যেহেতু আমরা কম্পাউন্ড করছি, এই ক্ষেত্রে হিটাকে আমরা এখানে না রাখলেও চলবে। ওকে, তাহলে আমি যদি পুরো সেন্টেন্সটা লিখি তাহলে কি দাঁড়ায় দেখো, যে হি কেম ব্যাক, সে ফিরে আসলো, অ্যান্ড ফাউন্ড, এবং দেখলো, কি দেখলো, হিজ মাদার স্লিপিং, সে এবং তার ঘুমাতে দেখলো। এই হচ্ছে ব্যাপার, খুবই সিম্পল হিসাব। তাহলে আমরা কম্পাউন্ড করে ফেললাম। তাহলে আগেরটা ছিল কম্পাউন্ড, আমরা করলাম কমপ্লেক্সে, তারপরটা ছিল হচ্ছে কমপ্লেক্স, আমরা করলাম কম্পাউন্ডে। তো পরবর্তী সেন্টেন্সে কি বলছে দেখো, দেন হি পাসড দ্য হোল নাইট স্ট্যান্ডিং উইথ আ গ্লাস অফ ওয়াটার বিসাইড হিজ মাদার। যেহেতু এটা আমাদের কোনো ট্রান্সফরমেশনের মধ্যে নেই, তাহলে এটা আমরা জাস্ট রেখে দিলাম। এটা যেহেতু আমরা লিখবো না, পরীক্ষার সময় শুধু আমরা যে সেন্টেন্সটাকে পরিবর্তন করবে সেটাকে লিখবো, কিন্তু আমাকে পুরো প্যাসেজটা তোলার কোনো দরকার নেই, শুধু উত্তরটা লিখলেই হবে, নাম্বার দিবা আর উত্তরটা লিখবা। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো কি বলছে, হি শোড আ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার। এটা করতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে বলছে হি শোড আ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট, হ্যাঁ, টু হিজ মাদার। এই জায়গাটা নিয়ে মেনলি আমরা
এক্সক্লেমেটরি বানাবো। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স কয়েকভাবে গঠিত হয়, তাই না? কখনো কখনো আমরা ইন্টারজেকশন যুক্ত করার মাধ্যমে এক্সক্লেমেটরি করতে পারি, অথবা কখন পুরো সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে পারি। এছাড়াও হাউ দিয়ে বা হোয়াট দিয়ে কিছু স্ট্রাকচার রয়েছে, যে স্ট্রাকচারগুলোকে ব্যবহার করে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করতে পারি। এছাড়াও রয়েছে উড, দ্যাট, ইফ, এই জাতীয় কিছু স্ট্রাকচার ব্যবহার করে আমরা কিন্তু তাদেরকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে পারি। তো এই সেন্টেন্সটিকে আমরা ভেরি সিম্পলি ট্রান্সফরমেশন করব। এখানে আমরা একটা বিশেষ বিষয়কে খেয়াল করব, সেটা হলো ভার্ব পরবর্তী যে অংশটুকু দেওয়া আছে সেটা আসলে কি। এটা কি আসলে নাউন বা নাউন ফ্রেজ, নাকি এটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব ফ্রেজ? এই দুটো বিষয়ের উপরে আমাকে কাজ করতে হবে। প্রথমত, যদি নাউন বা নাউন ফ্রেজ হয়ে থাকে তাহলে আমরা প্রধানত যুক্ত করি হচ্ছে ওয়াট প্লাস ওই নাউন, অথবা আমরা ওই নাউন ফ্রেজটিকে প্রথমে দিয়ে দিব, ঠিক আছে? আর যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয়ে থাকে এই অংশে, যে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্ব, এই অংশে যদি আমাদের দেখি যে কোনো অ্যাডজেক্টিভ আছে বা অ্যাডভার্ব আছে, তখন আমরা কি দিয়ে শুরু করবো? এটা হাউ দিয়ে শুরু করি। হ্যাঁ, হাউ প্লাস ওই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। আরেকটি বিষয় হলো যে যদি কখনো কোনো সিঙ্গেল অ্যাডজেক্টিভ থাকে, তার পূর্বে আমরা জানি যে একটি ইন্টেন্সিফায়ার থাকে, তাই না? ওই ইন্টেন্সিফায়ারের পরিবর্তেই কিন্তু আমরা আসলে হাউ ইউজ করে থাকি। কিন্তু এইখানে আরেকটি স্পেশাল বিষয় রয়েছে, সেটা হলো এই গ্রেট। হ্যাঁ, যদি কোনো নাউনের পূর্বে মানে প্রিমডিফায়ার হিসাবে গ্রেট এই ওয়ার্ডটি থাকে, তখন আমরা করি কি, এই গ্রেটের পরিবর্তে আমরা ওয়ার্ডটিকে ব্যবহার করি। এই ওয়ার্ডটি আসলে ওই গ্রেটের সেন্সটা দিয়ে দেয়। হ্যাঁ, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো। তাহলে আমি মনে করো যে এই গ্রেটের পরিবর্তে ওয়াট ইউজ করলাম, তারপরে নাউন বা নাউন ফ্রেজ, তাহলে কি বাকি থাকলো? আর আর্টিকেল বা ডিটারমিনার সাথে নাউন, এই দুটি, তাই তো? তাহলে কি হচ্ছে দেখো, আমি যদি এখন সেন্টেন্সটাকে লিখি তাহলে কি দাঁড়াবে? হোয়াট আ গ্রেট তো বাদ পড়ে গেছে, কি হবে তারপর? লাভ অ্যান্ড রেসপেক্ট। তাহলে হোয়াট আর লাভ অ্যান্ড রেসপেক্ট। তারপর এই অংশটুকু হওয়ার পর সেন্টেন্সের বাকি যে অংশটুকু থাকবে সেগুলোকে আমরা সিরিয়ালি বসাই দিব। তাহলে প্রথমে কি বাকি আছে এখানে দেখো, হি, তারপরে কি বাকি আছে? ভার্ব, তারপরে বাকি অংশ কি দেওয়া আছে? টু হিজ মাদার, তাই না? টু হিজ মাদার। হ্যাঁ, তাহলে দেখো, হি শোড আ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার। এটা হয়ে গেল কি, হোয়াট আ লাভ অ্যান্ড রেসপেক্ট হি শোড টু হিজ মাদার। তো এরপরে কি করতে হবে? আমাকে এখানে একটা এক্সক্লামেশন মার্ক দিতে হবে, তাহলে আমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর হয়ে যাবে। আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো ডিয়ার স্টুডেন্টস, এই হলো আজকের মতো আলোচনা। তো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা 2019 সালের আরেকটি বোর্ড কোশ্চেন সলভ করব তোমাদের সাথে। তো সেই ক্লাসেও তোমাদের সাথে আবার কথা হবে। এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।